তুলে চাইবে তোর অশ্রু ভেজা প্রাণের আবেদন কোনোদিন ব্যর্থ হবে না। তোর চোখে জল কেন রে মা? নিশ্চয়ই তোর শাশুড়ি তোকে কিছু বলেছে? না বাবা না, মা আমাকে কিছুই বলেনি। তুই অস্বীকার করলেও আমি জানি যে তোর শাশুড়ি তোকে দুবেলা গাল মন্দ না করে কখনো শান্তি পায় না। বাবা, তোদের দুজনের মুখের দিকে আমি ভালোভাবে তাকাতে পারি না মা। সংসার সমুদ্রের অথই জলে দুটি অসহায় প্রাণী ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, আর আমি তীরে দাঁড়িয়ে শুধু সেই দৃশ্য নিজের চোখে দেখছি। তবু জলে নেমে তোদেরকে টেনে তুলতে পারছি না, কারণ আমি যে সাঁতার জানি না মা। বাবা চুপ করুন। অরূপের মায়ের খুবই ইচ্ছা ছিল যে অরূপ লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার সেই স্বাদ পূর্ণ হবার আগে 5 বছরের অরূপকে ছাড়া করে এই পৃথিবীর থেকে সে চিরবিদায় নিয়ে চলে গেল। মৃত্যুর সময় সে আমার হাত ধরে বলেছিল যে তুমি আবার দ্বিতীয় বিবাহ করবে। আমার অরূপকে যেন কখনো মায়ের অভাব বুঝতে দিও না। শুধু তার কথা মতো অরূপকে সুখে রাখবার জন্যে আমি আবার দ্বিতীয় বিবাহ করলাম। কিন্তু কাঞ্চন ভেবে যাকে আমি ঘরে আনলাম, আসলে সে কাজ ছাড়া আর কিছুই নয়। এই বাড়িতে সেই যে প্রথম দিন থেকে সেই অরূপের উপর বিষ নজরে দেখতে শুরু করেছে, আজও তার কখনো ব্যতিক্রম হয়নি। আমি তাকে অনেকে বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। দ্বিতীয় পক্ষের স্ত্রী যে সতীনের ছেলেকে আপন করে নিতে পারে না, এই চরম সত্যটা যখন বুঝতে পারলাম, তখন আমি অনেক দূরে চলে গেছিলাম। আর ফিরে আসবার কোনো পথ ছিল না। চুপ করুন বাবা, আপনি চুপ করুন। আমি যখন রামের মতো স্বামী পেয়েছি আর দশরথের মতো শ্বশুর পেয়েছি, লক্ষণের মতো দেবর পেয়েছি, তখন কাটার আঘাত কত বিক্ষত হলে এই সংসারে মরা গাছে ফুল আমি ফোটাবো বাবা। শুধু শুধু আপনি একটু আশীর্বাদ করুন বাবা। চুপ কর মা, চুপ কর, কাঁদিস নে। তোর কান্না দেখলে যে আমিও কেঁদে ফেলি। বাবা বাবা, ও এই যে তুই আবার এই সময় কোথাও বেরোচ্ছিস নাকি? আমাকে এক্ষুনি একটু হাসপাতালে যেতে হবে বাবা। কেন কেন হাসপাতালে কেন? তার কি হয়েছে বল? আর কি হয়েছে? নয়নপুর থেকে খবর এসেছে শ্বশুর মশাইয়ের ভয়ানক অসুখ। বাবা, ওগো, তুমি এক্ষুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো। ওর বৌমাকে সঙ্গে করে তুমি এক্ষুনি চলে যা। আমি বিকেলে গিয়ে একবার ব্যয় মশাকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে? আমার সোনার হার সোনাকে খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো ভালো করে খুঁজে দেখো। আমি কাল দিনু ঠাকুরমার বাড়ি থেকে বেরিয়ে এসে হার খুলে টেবিলে ডলে রেখেছিলাম। এখন আর আমি সে হার দেখতে পাচ্ছি না। আমার সকাল হার কিনে শেষে চুরি হয়ে গেল। কি আবল তাবল বকছো? বাড়িতে এতগুলো জলজান্ত মানুষ আছে আমরা, তার মধ্যে বাইরের থেকে চোর এসে চুরি করে তোমার হাতটা নিয়ে চলে গেল, আর আমরা দেখতে পেলাম না। দিদি ঠিকই বলেছে। আমি যখন এই বাড়িতে থাকি তখন আমাকে সন্দেহ হওয়াটা স্বাভাবিক। তাই আমার ঘরে যা কিছু আছে তোমরা সব চেক করে দেখতে পারো, পরে যেন আবার আমাকে দোষ দিও না। এই দেখো আমার জামার পকেট, এই আমার প্যান্টের পকেট। এর পরেও যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা নিজের হাতে আমাকে চেক করে দেখতে পারো। মা, মা, তুমি হয়তো আমাকে অবিশ্বাস করছো, তাই আমার প্যান্টের পকেট, আমার এই জামার
কি বললে মা আমি চোর? এ কথা তুমি আমাকে বলতে পারলে মা? এই কথা তুমি আমাকে বলতে পারলে? ছোট থেকে আজ পর্যন্ত তোমাকে না বলে আমি কোনো জিনিসে হাত দেইনি, তুমি না দিলেও আমি কোনোদিন প্রতিবাদ করিনি। এমনকি 2 টাকার দরকার হলে আমার মায়ের কাছে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছি, তুমি না দিলেও আমি কোনোদিন কোনো অভিযোগ করিনি। সেই তুমি আজ আমাকে চোর ভাবতে পারলে মা? শ্বশুর মশাইয়ের অসুখ, টাকার দরকার, মায়ের কাছে চাইলেই তো পারতে, আবার চুরি করতে গেলে কেন? বাবা বাবা আমি চোর নই বাবা, আমি চোর নই, আমি চুরি করিনি বাবা, আমি চুরি করি। হাতে নাতে যখন ধরা পড়েছ তখন চোর তো ভাববে। ছি 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 অরূপ, আমি তোমাকে ভালো ছেলে বলেই জানতাম, কিন্তু তুমি যে এত নিচে নেমে গেছো এটা আমার জানা ছিল না। তুমি যা চুপ করে বসে রইলে, কিছু বলো, কিছু বলো। খুব তো বড় ছেলের নামে ছাপাই গাইতে বলতে, এমন সোনার চাঁদ ছেলে হাজারে একটাও পেলে না। এখন সোনার চাঁদ ছেলের কাণ্ড কারখানা দেখলে তো? হ্যাঁ দেখলাম দেখলে? দেখলাম সেটা। এখন শুধু ভাবছি যে কেমন করে সম্ভব হলো। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম না তো, আমি স্বপ্ন দেখিনি তো যে অরূপের পকেটে তোমারই হাত ছিল। বাবা, আপনার ছেলেকে আপনি ভুল বুঝবেন না বাবা। তুমি থামো, তোমার এই চোরের হয়ে উকালতি করতে হবে না। তুমি অরূপকে হাত চুরি করে বাবার বাড়ি পাঠানোর জন্য পরামর্শ দিয়েছিলে। না মা না, আমি গরিবের মেয়ে হতে পারি, আপনার এই বাড়ির বউ